অন্ধকারাচ্ছন্ন গগনে আজ মেঘের তর্জন গর্জন। সময়টা মধ্যরাত। আজ চাঁদের আলো উদয় হয়নি বিশালাকার আকাশে। বারান্দার ইজি চেয়ারটাতে গা এলিয়ে রেখে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে চোখ বন্ধ করে শুনছে কলকল শব্দে বৃষ্টির কলতান। বিরক্ত বোধে মাথা ঝাড়া দিয়ে উঠছে বারবার। হাতের দু আঙ্গুলে ধরে রাখা সিগারেটটাতে শেষবারের মতো শুকটান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। শটান হয়ে পড়ে রইল ইজি চেয়ারটাতে। হঠাৎ কারো আগমনে, নূপুরের ঝংকারে মন মস্তিষ্ক নড়ে উঠল অজানা বিরক্তি নিয়ে। চওড়া কপাল খানাতে ভাঁজ ফেলে তাকিয়ে দেখল ঘরের সবেদা রঙের পর্দায় লেপ্টে থাকা কোনো এক ছায়া মানবীর স্পষ্ট অবয়ব। ধীর ভঙ্গিতে ইজি চেয়ার ছেড়ে উঠে শুনশান পা ফেলে এগিয়ে যায়। এমন অন্ধকারাচ্ছন্ন গুমট মেঘের তর্জন গর্জন আগন্তুক টের পায়নি তার দিকে এগিয়ে যাওয়া প্রতিটি পায়ের পদার্পণ। শক্ত হস্তে যেই না পর্দায় টান পড়ল, আগন্তুক নূপুরের ঝংকার তুলে ছুটতে গিয়েই আটকে গেল। তার ছোট্ট বাহুখানা আটকে পড়েছে খসখসে এক পুরুষের হস্তে। নিদারুণ শক্ত সেই হাত। হয়তো সৃষ্টিকর্তা লোহা পেটা করে গড়েছে ওই হাতখানা। এত শক্ত কোনো মানুষের ছোঁয়া হয়? ছোট্ট বুকখানাতে ধীরে আওয়াজ তুলেছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। নীরব ভঙ্গিতে চোখ মুখ খিচে মনে মনে ফরিয়াদ করছে এই যাত্রায় বেঁচে ফেরার। বাহুডোরে হ্যাসকাটানের সম্মুখ বরাবর ঘুরিয়ে নিল। ভয় কাতুরে মেয়েটা চোখ মুখ খিচে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। পুরুষালী গম্ভীর আওয়াজে শব্দ তুলল, কি চাই? ছোট্ট মন আরও এক ধাপ শুকিয়ে এলো এমন ভুতুরে আওয়াজে। কোনো মানুষের কণ্ঠ এমন ভয়ানক হয় কিভাবে? শুকিয়ে ওঠা ঠোঁট চোরা জিভ দিয়ে ভিজিয়ে নিল। চাইলেও গলা উঁচিয়ে জবাব দিতে পারছে না। মেয়েটির এমন চুপ থাকা বিরক্ত বোধ যেন আরো কয়েক দফায় বাড়িয়ে দিল। সরু চিকন লাউ গাছের ডগার ন্যায় বাহুখানা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি, কথা কানে যায় না। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে আসে। থুতলিয়ে বলতে চাই কিছু একটা, শব্দ কান অব্দি পৌঁছায় না তার। এত রাতে একজন প্রাপ্তবয়স্ক যুবকের ঘরের দরজায় উকি দেওয়ার সাহসিকতা কোথা থেকে আসে? পুনরায় হ্যাঁচকা টানে সম্মুখ বরাবর দূরত্ব ঘুচিয়ে টেনে আনে। যদি কিছু হয়ে যায়, যদি কিছু করে ফেলি? এক ভ্রু উঁচিয়ে ইশারা করে জানতে চায়। নোনা পানির টলমলে দৃষ্টি ফেলে তাকিয়ে রইলাম ওই ঈগল চোখ জোড়ার দিকে। একবার বারবার বহুবার ওই চোখে চাউনি উত্তাল ঢেউয়ের তোলায় দুলতে থাকে ছোট্ট মনখানা। সাহস জুগিয়ে ওই চোখের মালিকের কাছে জানতে চাইবে কি আছে ওই দৃষ্টিতে, কি আছে ওই রকচটা গুরুগম্ভীর মুখখানাতে? কেন এই ছোট্ট মনটাকে বারবার বিষিয়ে দিয়ে যায়? এক ঝটকায় দূরত্ব বাড়িয়ে হাত ছেড়ে দিয়ে তিরিক্ষি মেজাজে গলায় উঁচিয়ে সতর্ক বার্তা ছুড়ল, নেক্সট টাইম আমার ঘরের চৌকাঠে তোর ছায়া পড়লে খুন করে দিব, জাস্ট খুন করে দিব। বিকট শব্দ তুলে কাঠের পাঠের দরজা আটকে যেতেই হু হু করে দু চোখের পানি বাঁধ ভেঙে নেমে আসে। নিঃশব্দে পা ফেলে ছুটে আসে নিজের ঘরে। প্রিয়, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি কি জানেন? একজন মানুষ যে চোখের সামনে রয়েছে অথচ তাকে জানিয়ে উজাড় করে বলা যায় না আপনাকে আমার ভীষণ ভালো লাগে। এতটুকু সাহস কখনো হয়নি আমার। হয়তো একদিন এই জীবন ফুরিয়ে যাবে, কথাটা আপনাকে আর বলা হবে না। আপনি আমার কি, এই নিয়ে কত শতবার এই প্রশ্নটা নিজেকে করেছি। কখনো আমার এই অবাধ্য মন উত্তর দিতে পারেনি। শুধু এতটুকুই জানি, আপনার শরীরে এক বিন্দু চোট লাগলে আমার চোখে পানি জমে। আপনার অস্থিরতার প্রতিটা মুহূর্ত আমাকে বিষণ্ণতায় ঘিরে ধরে। আপনি আমার কি আমি জানি না, শুধু জানি আমার সবটুকু অস্থিরতা, আমার বিষণ্ণতা শুধু আপনাকে ঘিরে। অভাগা। রাতের প্রকোপ বৃষ্টি থেমে পূর্ব আকাশে উদিত হয়েছে নতুন আরেকটা দিনের সূচনা। সূর্যের আলোক রশ্মি ঘরের জানালার পর্দা ভেদ করে উপচে পড়ছে ঘরময়।
নিভু নিভু চোখে দৃষ্টি ফেলে তাকিয়ে দেখল চারিপাশ। অচেতন মস্তিষ্ক নড়ে চড়ে উঠল, তড়াক করে লাফিয়ে পড়ল বিছানা ছেড়ে। ঘড়ির কাঁটা ঠিক 7:15। হায় আল্লাহ, কত দেরি হয়ে গেল। সকালের নাস্তার টেবিলে সবার দেখা মিললেও মেলেনি দোলার দেখা। আর আইমানের কথা তো বাদই। শেষ যে কবে ছেলেটা পরিবারের সবার সঙ্গে এক হয়ে নাস্তা খেয়েছে সেই দিনটি সঠিকভাবে মনে পড়ে না। দোলাকে দেখছি না এখনো। মেয়েটার সামনে অ্যাডমিশন, বই নিয়ে পড়ে থাকে সারাক্ষণ। ওহ, আমার পরিচয়টা তো দেওয়াই হয়নি। আমি আলিয়া, আইমানের বড় বোন। দোলা আমার বাবার খুব কাছের বন্ধুর একমাত্র মেয়ে। খুবই মেধাবী, শান্ত একটা মেয়ে। যাই, ওকে ডেকে আসি নাস্তা করার জন্য। ও মা, কি দোলা, তুই টেবিলে ঘুমাচ্ছিস কেন? সারা রাত পড়েছিস বুঝি? হুট করে দোলা আমায় জড়িয়ে ধরলো। আপু, অন্তরের দহন কমাবো কিভাবে বলতে পারো? কি রে, তুই হঠাৎ এসব বলেছিস? না না আপু, এমনি। কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, নাস্তার জন্য ডাকতে এসেছি। শোন, একটা বয়সে আমাদের সবারই এমন কিছু পরিবর্তন দেখা দেয় যা হয়তো আমরা চাই না। তুই কিছু না বললেও হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি। মরীচিকার পিছে ছুটে তোর এই বয়সেই কিছু বেশিরভাগ মেয়ে আফসোস করে। উপরওয়ালার উপর ছেড়ে দে দোলা, ভাগ্যে যা আছে তার বাইরে কিছুই হবে না। পাবলিক ভার্সিটি তো তোর স্বপ্ন, তাই না? সেটাতেই ফোকাস কর। ঠিক বলেছ আপু, অপেক্ষায় থাকবো তার অনুভূতি প্রকাশের। খুব দেরি হয়ে যাবে না তো? জান, তোমার নগ্ন বুকের তিল দেখতে ইচ্ছে করছে, একটা ছবি তুলে দাও। মেসেঞ্জারে অনলের মেসেজ দেখে চোখ মুখ ম্লান হয়ে গেছে তৃপ্তির। এসব ছবি তুলতে গেলে ঝামেলা লাগে তার কাছে। রাত হলেই অনলের তৃপ্তির সাথে ফোনের অপর প্রান্তে বসেই রোমান্স করা চাই। তৃপ্তি মেসেজ টাইপ করলো, এখন ইচ্ছে করছে না গো। তাহলে ভিডিও কল দেই। জামা কাপড় খুলে শুধু ফোনটা সামনে ধরো। তৃপ্তির অসহ্য লাগে। দীর্ঘ 3 বছরের সম্পর্কে 6 মাস হলো অনল এরকম অশালীন আবদার করে। এর আগে কখনো এসব কথাবার্তা বলতো না অনল। প্রথম প্রথম তৃপ্তির ভয় করলেও পরে নিজেকে মানিয়ে নিয়েছে। তার ভালোবাসার মানুষই তো। বিয়ে হলে তো এমনিতেই সবকিছু অনলের। তবুও তৃপ্তি কখনো ভিডিও কলে ওসব করে না। কোথাও যেন মনের ভেতর একটা সুপ্ত ভয় কাজ করে, যদি ভিডিও কোনোভাবে ভাইরাল হয়ে যায়। এসব ভেবে ছবি তুলে দিবে বলেই সিদ্ধান্ত নিল তৃপ্তি। 19 বছর বয়সী তৃপ্তি তার ভালোবাসার মানুষের আবদার কখনো ফেলতে পারে না। অনলের মিষ্টি মিষ্টি কথায় তৃপ্তি পৃথিবীর সকল বাস্তবতা ভুলে যায়। না, আমি ছবি তুলে দিচ্ছি, অপেক্ষা করো। অনলের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। অনল একটা ব্যাচেলর মেসে 3 বন্ধুর সাথে থাকে। তৃপ্তির মেসেজ দেখে বাকি 3 বন্ধুও হেসে উঠল। ঠিক আছে, একবার দেখে ডিলিট করে দিব সোনা। আমি জানি তো তুমি ডাউনলোড করো না ছবি। দেখা শেষে ডিলিট করে দাও। ওয়েট, 5 মিনিটে আসছি। তৃপ্তি ঘরের দরজা ভালো করে বন্ধ করে দেয়। অন্ধকার ঘরে বিছানায় শুয়ে অনাবৃত শরীরের স্থির চিত্র ধারণ করে ফোনের ক্যামেরায়। বলা বাহুল্য, অন্ধকারে ফোনের ক্যামেরায় ফ্ল্যাশ চলে। মিনিট 6 পরে ফের অনলাইনে অ্যাক্টিভ হয় তৃপ্তি। মেসেঞ্জারে ঢুকতেই অনলের 2টো মেসেজ শো করে। ওই তুমি, তাড়াতাড়ি দাও ছবি। উফ, আর সহ্য হচ্ছে না সোনা। তৃপ্তি ছবিগুলো পরপর পাঠিয়ে দেয়। অনল ছবিতে লাভ রিয়াক্ট দেয়। উফ মামা, তোর প্রেমিকার বডি সাইজ জোশ, শরীর তো পুরাই মাখন। এই মামা, কতদিন এরকম ফোনে ছবি দেখে শান্ত হব? আর একদিন রুবে নিয়ে আয় না। আদিল উত্তেজিত হয়ে অনলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তৃপ্তির ছবিতে ঠোঁট ছুঁয়ে বলল। ওর অবস্থা দেখে বাকিরা হাসলো একসাথে। অনল হেসে বলল, আরে বলদ, এই মেয়েকে একসাথে সবাই খেতে গেলে তো আর এরকম ইনকাম করতে পারবো না। মেয়ের কি অভাব? বাকিগুলো দিয়ে স্বাদ মেটা। আপাতত নতুন এটাকে দিয়ে কিছু টাকা কামিয়ে রাখি।
অনলের বাকি 3 বন্ধু সম্মত হয় অনলের সাথে। 15 মিনিট পরে অনল ফের তৃপ্তিকে মেসেজ করে, ছবিগুলো আনসেন্ড করো জান, আমাকে শান্তি দেওয়ার জন্য। ভালোবাসি অনল। আমিও ভালোবাসি। শুভরাত্রি। তৃপ্তির কিছু বলার থাকলেও আর সুযোগ হয় না। অনলকে এখন আর নক করে পাবে না। তৃপ্তি জানে অনল ডাটা অন রেখে ঘুমিয়ে যায়। বোকা মেয়েটা এতটুকু বোঝে না প্রয়োজন ফুরাতে আর রিপ্লাই আসে না ওপাশ থেকে। তৃপ্তি ফোন রেখে ঘুমানোর চেষ্টা করে আর অনল ফেক আইডি দিয়ে তৃপ্তির নগ্ন ছবিগুলো অন্য ছেলেদের কাছে দিয়ে চ্যাট সেক্স করে। কলে মেয়েদের মতো ভয়েস করে ছেলেদের কাছ থেকে টাকা সহ বিভিন্ন জিনিস আদায় করে। অথচ তৃপ্তি এসবের কিছু জানে না। অনলের প্রকৃত রূপ হয়তো একদিন ঠিকই তৃপ্তির সামনে আসবে, কিন্তু সেদিন হয়তো খুব দেরি হয়ে যাবে। আমাদের সমাজেও অতৃপ্তির মতো অনেক মেয়ে আছে। তৃপ্তির মতো অনেক মেয়ে আছে। আদতে আমরা তাদের নষ্টা পড়লেও কখন কার সাথে এমন ঘটে বলা যায় না। ভালোবাসার নামে যেসব ছেলেরা নোংরামি করে তারা কখনো প্রকৃত ভালোবাসে না। মেয়েরা এক্ষুনি সচেতন হও, বিশ্বাস করো, তবে অন্ধবিশ্বাস নয়। অফিসের এক কলিগকে আমার খুব ভালো লাগতো। নাম হায়দার। বয়স আমার চেয়ে 5 বছরের বড় হবে। মেয়ে হিসেবে আমি অসুন্দর নয়। বাসা থেকে আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। তবে আমি মনে মনে চাচ্ছিলাম হায়দারের সঙ্গে আমার বিয়ে হোক, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে বুঝতে পারছিলাম না। হায়দারের সাথে আমার কথা হতো, কিন্তু সেগুলো প্রয়োজনীয় অফিসের কথা। ও যে আমাকে পছন্দ করে এমন কোনো লক্ষণ দেখিনি। আর একজন মেয়ে হয়ে নিজ থেকে ভালো লাগার কথা বলতে পারছিল। আমি চাচ্ছিলাম হায়দার নিজে থেকে ভালো লাগার কথা বলুক, কিন্তু দিনের পর দিন কেটে যেতে লাগলো। হায়দার আমার প্রতি বিশেষ কোনো আগ্রহ দেখালো না। এতে মনটা খারাপ হয়ে গিয়েছিল। সেই খারাপ লাগা আরও বেড়ে গেল যখন শুনলাম ওর জন্য পাত্রী দেখা হচ্ছে। তার মানে যে কোনো সময় ওর বিয়ে হয়ে যাবে। একদিন অফিসে লাঞ্চের সময় হায়দারকে বললাম, শুনলাম আপনার জন্য পাত্রী দেখা হচ্ছে, কেমন মেয়ে পছন্দ আপনার? সে লাজুক হেসে বলল, আমার বাবা মার পছন্দই আমার পছন্দ। আপনার বাবা মার পছন্দ কেমন? ভালো পরিবারের শিক্ষিত শালীন মেয়ে। 3টা বৈশিষ্ট্যই আমার মধ্যে রয়েছে। এরপর বললাম, মেয়ে যদি চাকরি করে তাহলে আপনার বাবা মার আপত্তি থাকবে নাকি? একদম না। আমার পরিবারে মেয়েদের চাকরি করা নিয়ে আপত্তি নেই। আমার বড় 2 বোন চাকরি করে। আপনার জন্য মন থেকে দোয়া থাকলো। আল্লাহ আপনাদের পরিবারকে আশাপূর্ণ করুক। হায়দার হেসে বললেন। সময় বেরোতে লাগলো আর আমি ভাবতে লাগলাম কি করে হায়দারের মন জয় করতে পারি। আচমকে একটা বুদ্ধি এলো। ঠিক করলাম 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। এটা নিশ্চয়ই হায়দারের ভালো লাগবে, কারণ হায়দার নিজেও নিয়মিত নামাজ পড়ে। কিন্তু আমার বুদ্ধি কাজ করলো না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও হায়দারের মন জয় করতে পারলাম না। সে আগেও যেমন আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না, এখনও তেমনই আচরণ করতে লাগলো। শেষে একসময় হতাশ হয়ে নামাজ পড়া বন্ধ করে দিলাম এবং বিষণ্ণ হয়ে থাকতে লাগলাম। নামাজ ছেড়ে দেওয়াতে বাবা মা আঘাত পেল। বাবা একদিন আমাকে ডেকে বলল, মা, আমি কি জানতে পারি তুমি কেন নামাজ পড়া ছেড়ে দিয়েছো? চুপ করে রইলাম। আমার কথা বলতে ইচ্ছে করছিল না। বিষণ্ণ আমার দিকে তাকিয়ে বাবা এরপর বলল, আমি জানি না তুমি হঠাৎ করে কেন নামাজ পড়া শুরু করেছিলে, আবার কেনই বা ছেড়ে দিলে। আমি শুধু বলবো, নামাজ পড়বে কেবলমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। অন্য কারো জন্য পড়লে কষ্ট পাবে, কিন্তু আল্লাহর জন্য পড়লে কোনো দিন কষ্ট পাবে না। সেদিন রাতে বিছানায় শুয়ে বাবার কথাটা ভাবতে লাগলাম এবং অনুধাবন করলাম কি ভুল আমি করেছিলাম। আমি যে নামাজ পড়েছিলাম এটা তো আল্লাহর জন্য পড়িনি, আল্লাহর খুশির জন্য পড়িনি, পড়েছিলাম হায়দারের জন্য, হায়দারের খুশির জন্য। তৎক্ষণাৎ তওবা করলাম এবং সিদ্ধান্ত নিলাম এখন থেকে নামাজ পড়ব শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। এই সিদ্ধান্তের পরই মন থেকে হায়দারকে মুছে ফেললাম এবং ওকে বিয়ে করার ইচ্ছে বাতিল করে দিলাম।
দীর্ঘদিন ধরে হায়দারকে নিয়ে ভেবে ভেবে মানসিক অস্থিরতার মধ্যে ছিলাম, কিন্তু ওর চিন্তা বাতিল করে দেওয়ার পর মনটা শান্ত হয়ে গেল এবং শান্ত মনে ঘুমিয়ে পড়লাম। পরদিন উজ্জীবিত মনে ফজরের নামাজ পড়লাম, তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ করে অফিসে গেলাম। অফিস করার এক ফাঁকে হায়দার আমার ডেস্কের কাছে এলো, তারপর নরম গলায় বলল, খুব কি ব্যস্ত? বললাম, ব্যস্ত কিছুটা, তবে সমস্যা নেই, আপনি বলতে পারেন। সে আমার ডেস্কের ওপাশে চেয়ারে বসলো এবং বলল, এটা তো বেশ ভালো সংবাদ, অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। মেয়েটা কি জানতে চাইলেন না? বলুন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবার আমার বাবা মা আপনাদের বাসায় যাবে বিয়ের কথা বলার জন্য। আশ্চর্য হয়ে বললাম, আপনার কথা বুঝলাম না, আপনার বাবা মা বিয়ের কথা বলার জন্য আমাদের বাসায় কেন যাবেন? হায়দার লাজুক হেসে বলল, কারণ মেয়েটি যে আপনি। কি বলবো বুঝতে পারছিলাম না, হতবাক হয়ে হায়দারের দিকে চেয়ে রইলাম। আমি কিছু বলছি না দেখে সে বলল, রাত 9টায় আমি আপনাকে ফোন করব। যদি বিয়েতে আপনার আপত্তি না থাকে তাহলে ফোন ধরবেন, আর যদি আপত্তি থাকে তাহলে ফোন কেটে দেবেন, আমি উত্তর পেয়ে যাব। এই বলে সে উঠে চলে গেল। স্বপ্নাচ্ছন্ন হয়ে বাড়ি ফিরলাম। রাতে এশার নামাজ পড়ার পর ঠিক 9টায় হায়দারের ফোন এলো। আমি বুঝতে পারছিলাম না ফোনটা ধরবো না কেটে দিব, কারণ ওর ভাবনা তো আমি বাতিল করে দিয়েছি। দ্বিধা থরথর হাতে ফোনটা নিলাম এবং বড় একটা শ্বাস নিয়ে বললাম, হ্যালো। তবে ধরে নিলাম আপনার বিয়েতে মত আছে। আমি জানি আপনি আমায় পছন্দ করেন অনেক আগে থেকেই। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি আপনাকে। দিনকে দিন মায়া বেড়েছে, তাই নিজের এই অনুভূতি আর লুকিয়ে রাখতে চাই না, প্রকাশ করেই ফেললাম। কাল যাচ্ছে আপনাদের বাসায়, পবিত্রভাবে শুরু করতে চাই সবটা।